আমরা পড়তেছিলাম শ্রেণী আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করা। দেখি তো কার মনে আছে শ্রেণী আর সমান্তরাল সমবায় চিনতে পারো কিনা। আমি দুইটা সার্কিট আঁকি, কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল বলবো। হ্যাঁ, ওকে। স্যার এইচডব্লিউ টা চেক করবেন না? এইচডব্লিউ ছিল তোমাদের? জি স্যার। আচ্ছা, আমি তো নিজে ভুলে গেছি। এইচডব্লিউ আমি তোমাকে করে দিছিলাম না যে শ্রেণীতে যুক্ত করলে কারেন্ট কত হবে, সমান্তরালে যুক্ত করলে কারেন্ট কত হবে। এছাড়া আর কি ছিল এইচডব্লিউ প্রভা? স্যার রোধ দিয়ে দিয়েছিলেন চারটা, ওগুলার শ্রেণীতে যুক্ত করলে আর সমান্তরালে যুক্ত করলে ওটি কারেন্টের পার্থক্য নির্ণয় করা ছিল। ও আচ্ছা আচ্ছা, করেছো। ওই যে এক কত কত জনে দিছিলাম, 1 2 3 4 এরকম দিছিলাম, অনেকগুলো না, চারটা জি স্যার। জি করেছিলা? জি স্যার। জি স্যার। কি নাবিলা ক্লাসে না থেকেই করছে? রেজাল্ট কত হয়েছে স্যার বলো তো? ইউটিউবে দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট কত হয়েছে বলো তো? স্যার স্যার 23.8। জি স্যার, এটাই পয়েন্টে। 23.8। 23.8 কি অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? জি স্যার, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর নাবিলা? স্যার এটাই আসছে, আমি ভগ্নাংশে লিখেছিলাম 119/5। ও 119/5। ওকে, ঠিক আছে। যারা করছো ধন্যবাদ, যারা না করছো তাদেরকে আরো বড় ধন্যবাদ। ওকে, এটা আমার আম্মার ডায়লগ আর কি। খাইলে বলতো কিছু ভালো, না খাইলে আরো ভালো। বলতো এই যে দুটা সার্কিট এঁকেছি, কোনটা শ্রেণী আর কোনটা সমান্তরাল? কেউ কি বলতে পারবা কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল? এবি শ্রেণী নাকি সিডি? স্যার এবি শ্রেণী আর সিডি সমান্তরাল। কেন? আমাদের শ্রেণী হচ্ছে একটা রোধ শেষ হইলে এটা এটা প্রথমটা শেষ হয়ে গেছে, ধরি এটা R1, এটা শেষ হওয়ার পরে R2 যুক্ত হয়েছে, তাহলে এটা শ্রেণী। ওকে, এখন সিডি যে এখানে মনে করো তিনটা রোধ আছে, R1 R2 R3। এখন কি এরকম কোনো কিছু ঘটছে যে একটা শেষ হওয়ার পরে যুক্ত না হয়ে অন্য কোনো ঘটনা ঘটছে? দেখো R1 যখন শেষ তখন R2 যুক্ত হয়েছে, তারটাকে ঘুরাই দেওয়া হয়েছে, আর কিছু না। R2 যখন যুক্ত শেষ হয়ে গেছে তখন R3 যুক্ত হয়েছে। এরকম কিন্তু না যে তিনটার এক প্রান্ত এক বিন্দুতে অন্য প্রান্ত আরেক বিন্দুতে যুক্ত, এরকম কিন্তু হয় নাই। এরকম যদি হইতো, এরকম যদি সিটি হইতো, তাহলে এটাকে আমরা বলতাম সমান্তরাল। আঁকা বাঁকা হইলেই হবে না, একটা শেষ হইলে আরেকটা যুক্ত হইলে সেটা অবশ্যই শ্রেণী। তার মানে হচ্ছে এই এবিসিডি দুইটাই শ্রেণী। আর এটা যদি ইএফ বলি তাহলে ইএফটা হচ্ছে সমান্তরাল। কারণ হচ্ছে যে এখানে রোধগুলোর প্রত্যেকটার একটা বিন্দু, এই বাম পাশের বিন্দুটা এই বিন্দুতে যুক্ত, আর প্রত্যেকটার আরেকটা বিন্দু আরেকটা বিন্দুতে যুক্ত। এই যেভাবে কানেকশন গিয়ে গিয়ে এখানে যুক্ত করা হয়েছে। আর এখানে কি করা হয়েছে, R1 শেষ হইলে R2 যুক্ত করা হয়েছে, আবার R2 যখন শেষ হয়ে গেছে তখন R3 যুক্ত করা হয়েছে। একটা শেষে আরেকটা, একটা মাথায় আরেকটা। তাহলে এটা শ্রেণী, এটাও শ্রেণী, এইটা সমান্তরাল। হ্যাঁ হ্যাঁ, আমি কলেজে আছি, টিচার্স রুমে, আমাদের রুমে। ওকে, ক্লাস চলতেছে। তাহলে এখন কতটুকু বুঝতে পারছো আমরা একটু দেখি। একটা প্রবলেম সলভ করব। প্রবলেমের জন্য একটা সার্কিট আঁকবো।
বলতেছি? আসসালামু আলাইকুম স্যার। ওইদিকে কথা বলুন, আমি ক্লাস নিতেছি। আচ্ছা দেখো, আমি একটা সার্কিট আঁকি, সার্কিটটা বোর্ডের প্রশ্ন একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু সহজ করে দিচ্ছি, বোর্ডের সংখ্যাগুলো একটু জটিল থাকে, আমি তোমাকে অত জটিল সংখ্যা দিয়ে নেই, সহজ করে দিচ্ছি। 3টা রোধ এইভাবে যুক্ত আছে, এটা 5 ওহম, এটাও 5 ওহম, এটাও 5 ওহম, এরকম 3টা রোধ যুক্ত আছে, এর সাথে একটা সেল যুক্ত করা আছে। সেলের বিভব 10 ভোল্ট, আচ্ছা 10 ভোল্ট দিই, 10 ভোল্ট এভাবে দেয়া আছে। এখন তোমার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, ওরা অন্য কিছু চাইছে, এখানে প্রবাহ মাত্রা বের করতে বলছে, সেটা পরে আমরা বের করব। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে এই যে 3টা রোধ যুক্ত করা আছে, এরা কি শ্রেণীতে যুক্ত আছে নাকি সমান্তরালে যুক্ত আছে? আচ্ছা এটাকে 10 করে দেই, হিসাবের সুবিধা হবে। আমাদের যে 3টা রোধ, এরা কি শ্রেণীতে যুক্ত নাকি সমান্তরালে যুক্ত? শ্রেণীতে। এটা আসলে আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, এই দুটো 5 মানের যে দুটো রোধ আছে, এটা একটার পর একটা যুক্ত আছে, ঠিক আছে, এরা শ্রেণীতে যুক্ত। কিন্তু এই এই দুইটার সাথে আবার দেখো এই 10টা কিন্তু শ্রেণীতে যুক্ত না, সমান্তরালে যুক্ত। তাহলে আমরা কি বলবো? এই সমবায়টাকে বলবো শ্রেণী আর সমান্তরালের মিশ্র, যেহেতু মিশ্রণ, এই জন্য নতুন একটা নাম, মিশ্র সমবায়। মিশ্র সমবায়। কৌশিক, বাথরুমে পানি নেই তো? পানি নাই। আচ্ছা এটা তাহলে আমরা বলবো মিশ্র সমবায়, বুঝছো? শ্রেণী আর সমান্তরালের মিশ্রণ। আমাদের পরীক্ষায় সাধারণত মিশ্র সমবায় দেওয়া থাকবে। আমরা পরীক্ষায় যেটা আসছে সেটা বের করি, কারেন্টের মান বের করতে বলছে, কারেন্টের মান যদি বের করতে চাই তাহলে সার্কিটের তুল্য রোধ বের করতে হয়। যদি শ্রেণী থাকে সরাসরি যোগ করে দিলেই হয়, সমান্তরাল থাকলে ইনভার্সের যোগফলের ইনভার্স করে দিলে হয়। কিন্তু এখানে তো শ্রেণী আর সমান্তরালের মিক্সচার আছে, তাহলে কি করব আমরা? এখানে একটা টেকনিক তোমাকে শিখিয়ে দিচ্ছি, মনে রাখো। আমাদের শুধু রোধ যেটুকু নির্ণয় করতে হবে সেই সার্কিটটুকু আঁকি আমি। 5 ওহম 40 পর্যন্ত, কি নাই ইয়েগুলো অসুস্থ আমার স্যার 7 দিন যাবো। হ্যাঁ ওকে, দেখতে গেছিলাম। আচ্ছা আমি শেষ করি না, হেড স্যার। এই ক্ষেত্রে যখন মিশ্র সমবায় থাকবে, তোমার বেশিরভাগ সার্কিটে মিশ্র সমবায় দেয়া থাকবে। মিশ্র সমবায় থাকলে আমরা কি করব? শ্রেণী করব না সমান্তরাল করব? আমাদের টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট যেটুকু সরাসরি দেখে চেনা যায়, যেটুকু সরাসরি চেনা যায় ওইটুকুর হিসাব আগে করব। সরাসরি চেনা যায় মানে কি? সরাসরি বোঝা যায় যে এইটুক শ্রেণীতে যুক্ত আছে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 5 আর 5 শ্রেণীতে যুক্ত আছে, তাহলে আমি ওইটুকুর হিসাব করে ফেলতে পারি। তাহলে এখানে আমরা এইভাবে হিসাবটা করব, এখানে 5 ওহম ও 5 ওহম শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ আরএস দিয়ে হিসাব করতে হয়, আমরা জানি। তাহলে আরএস হবে ওই দুটো রোধের যোগফলের সমান, 5 ওহম প্লাস 5 ওহম, এটা হয়ে যাবে 10 ওহম। আমরা এই কাজটুকু করার পরে, যেটুকু সরাসরি দেখা যাচ্ছে, এই কাজটুকু করার পরে আমরা একটা কাজ করব।
এই সার্কিটটাকে আমরা রিড্র করব। পরীক্ষায় তোমার রিড্র করতে হবে না, আমি এখন শেখানোর জন্য করতেছি। এই সার্কিটটাকে যদি আমরা রিড্র করি তাহলে কি হয় একটু দেখো। আবার সার্কিটটাকে আঁকতেছি আর কি। এই সার্কিটটা ছিল এরকম। এবার এই দুইটার ফলাফল তো আমরা বের করে ফেলছি, তাহলে এই দুইটাকে একটা সার্কিট, একটা রোধ দিয়ে আমি প্রকাশ করতে পারি। এটাকে আরএস দিয়ে প্রকাশ করে ফেলতে পারি। আর নিচে এখানে 10 ওহম, এখানে 10 ওহম, আর উপরে আরএস ইকুয়াল 10 ওহম, এভাবে প্রকাশ করতে পারি। এই সার্কিটটাই এটা, এই সার্কিটটাই এটা। এই যে দুইটা শ্রেণীতে যুক্ত ছিল, এই দুইটার ফলাফল আমরা বের করে ফেলছি, এই ফলাফলটা এখানে লিখে দিয়েছি। এখন দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে এই 10 ওহম আর এই আরএস টা সমান্তরালে যুক্ত। এইভাবে তুমি একটু একটু করে সলভ করলে দেখবা যে শ্রেণী সমান্তরাল পেয়ে গেছো। এখন যখন সমান্তরাল পেয়ে গেছো, এখন তো তুমি জানো কিভাবে সলভ করতে হবে। এবার তোমার ওই যে আরপির যে সমীকরণটা আছে, আরপি সমান ইনভার্সের যোগফলের ইনভার্স, তো 1/rs প্লাস 1/10, এটা ইনভার্সের যোগফল করলাম আবার ইনভার্স করলাম। এটা হচ্ছে এই সার্কিট পুরাটা তুল্য রোধ বেড়ে যাবে। তাহলে 1/rs হচ্ছে 10, আর এখানে হচ্ছে 10, 10 1/10 যোগ করে ইনভার্স যদি করি তাহলে কত হয় একটু দেখো তো। তুমি কত তারপরে কত হলো শেষ পর্যন্ত? তাহলে হবো না, তাহলে 100 হওয়া দরকার মিনিমাম, 110 হলে নিশ্চিত। তাহলে এখানে যদি আমরা এই হিসাবটা করি তাহলে আমরা পাবো 5 ওহম। তাহলে আমরা আমাদের পুরো সার্কিটটাকে যদি আমরা ড্র করি শেষ পর্যন্ত, তাহলে দেখব আমাদের সেলের সাথে উপরের পুরো সার্কিটের যে রোধটুকু ছিল এইটুকুর তুল্য রোধ আমরা পেয়ে গেছি মাত্র 5 ওহম, আর এখানে আমি 10 ভোল্ট দিয়েছি। এখন তো তাহলে ওহমের সূত্র ব্যবহার করে খুব সহজেই কি করতে পারবো, কারেন্টের মানটা বের করে ফেলতে পারবো। এখানে জানা আছে I equal to E by R। E এর মান দেয়া আছে 10, আর R এর মান দেয়া আছে যে তুল্য রোধ যেটা পাইছিলাম আমরা, সেটা আমাদের R এর মান। ওকে, তাহলে বসায় দিলে 10 divided by 5 equal 2 অ্যাম্পিয়ার। এরকম প্রবলেম আমাদের অনেক আসবে। এখন হচ্ছে যে আমি এই যে সার্কিটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই সার্কিটটা আমরা কয়েকভাবে আঁকি। দেখো কয়েকভাবে আঁকা যায়, একই সার্কিট কয়েকভাবে আঁকা যায়। মনে করো আমাদের সার্কিটটা ছিল হচ্ছে এটা, এটা হলো আমাদের সার্কিট। আমি সব সংখ্যা লিখতেছি না। এই সার্কিটটাকে আমি দেখো আমি এইভাবে বাঁকা করে রাখতে পারি, এভাবে বাঁকা করে রাখতে পারি, কিন্তু সার্কিট কিন্তু চেঞ্জ হবে না, একই সার্কিট। সার্কিট যে চেঞ্জ হবে না এটা আমি তোমাদের এখন একটু দেখায় দিচ্ছি কেন চেঞ্জ হয় নাই। দেখো আমাদের ব্যাটারির এই ধনাত্মকের সাথে এখানে দুইটা রোধ যুক্ত, একটা হচ্ছে 10 আর একটা 5। মনে করো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। এখানেও কি ব্যাটারির ধনাত্মকের সাথে দুইটা রোধই যুক্ত, একটা 5 আর একটা 10। আর এই বি প্রান্তের সাথে দেখো 10 এর বাকি প্রান্তটা যুক্ত, 5 এর বাকি আরেকটাতে 5 আছে তার অপর প্রান্ত যুক্ত। এখানেও দেখো বি এর সাথে অপর প্রান্ত যুক্ত 5 এর, আর 10 এর আরেকটা প্রান্ত যুক্ত। জাস্ট আমরা এই তারটাকে একটু বাঁকা করে দিছি, তুমি ব্যাংক থেকে আসো, তারটাকে একটু বাঁকা করে দিছি। এখন পরীক্ষার মধ্যে যেটা আসছিল, 10 মিনিট ক্লাসের পরে 10 মিনিট তুমি থাকলে থাকো, আচ্ছা
এই সার্কিটটা পরীক্ষায় কিভাবে আসছে দেখো, খেয়াল করে, খুব ভালো করে খেয়াল করো, না হলে তুমি আবার কনফিউজ হয়ে যাবে। আলাদা কিছু না কিন্তু, দেখো এই সার্কিটটাকে এইভাবে দিছে ওরা, এটা কোনো একটা বোর্ডের কোশ্চেন, সংখ্যাগুলো চেঞ্জ করা আছে, আমি তোমাদের সহজ সংখ্যা দিয়েছি যেন হিসাব করতে প্রবলেম না হয়। দেখো সার্কিটটা, এই তিনটা সার্কিট কিন্তু একই, তোমাদের পরীক্ষায় এইভাবে দিয়েছে, মনে হচ্ছে যে ও এটা আবার এরকম বাঁকা কেন, এখানে আবার কোনা কেন। কোনা বাঁকা দিয়ে কোনো সমস্যা না, এখানে তো অন্য কোনো রোধ যুক্ত নাই বা অন্য কোনো উপাদান যুক্ত নাই, তাহলে এটা সোজা বাঁকা যা ইচ্ছা তা হোক, শুধু একটা তার, আর কিছু না। ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, এখানে বাম পাশে যদি এই প্রান্ত দেই তাহলে এখানে মাঝখানে কিছু নাই, মাঝখানে যতক্ষণ পর্যন্ত কিছু না থাকবে ওটাও একই বিন্দু, তাহলে এটা এ বিন্দু, আর ডান পাশে বি বিন্দু। দেখো এ বিন্দু, এই 10-এর দুই পাশে এ, এখানে তাই না, 10-এর দুই পাশে এ আর বি, এখানেও 10-এর দুই পাশে কি ছিল, এ আর বি, আর এই 5-এর বাম পাশে এ, আর এই 5-এর ডান পাশে বি। এখানেও দেখো এই 5-এর বাম পাশে এ আর ডান পাশে বি, তার মানে এই তিনটা সার্কিট একই, মনে রাখবা। হ্যাঁ, সার্কিট তিনটাই তুলে নাও, আমি তোমাদের আরেকটা প্রবলেম সলভ করতে দিচ্ছি, সবাই সার্কিটটা তুলে নিবা। ওকে, আমার মনে হয় সবাই তুলছো তাই না? এবার ওকে, তোলা হয়েছে না? জি স্যার। ওকে, এবার ওরকম সার্কিট দেখলে যেন কনফিউজ না হয় এরকম বলে দিলাম আর কি। এবার একটা প্রবলেম দেই, তাহলে তোমরা সলভ করো, এতক্ষণ কি বুঝছো বোঝা যাবে। মনে করো আমাদের এবার 4টা রোধ আছে, 4টা রোধ আছে, এইভাবে যুক্ত আছে। খুবই সহজ হিসাব দিব, হিসাবে সমস্যা হবে না, তুমি বুঝতে পারতেছো কিনা, কিভাবে করবা সেটা পারো কিনা এটাই বিষয়। এটা দিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 2, এটা দিলাম 1, তাহলে এটা দিলাম 3 ভোল্ট। এই সার্কিটের কারেন্ট বের করবো, প্রবাহ মাত্রা বের করবো। প্রথমে তুল্য রোধ বের করতে হবে, তারপরে প্রবাহ মাত্রা বের করতে হবে। এগুলো বোর্ডের কোশ্চেন, আগে আসতো, এখন একটু কঠিন আসে, আগে এরকম সহজ সহজ আসতো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে অংশটুকু সরাসরি দেখা যায় শ্রেণী বা সমান্তরাল, ওইটা হিসাব করব, তারপরে ওইটাকে একটা রোধ দিয়ে রিপ্লেস করে দিব। একটা রোধ দিয়ে মানে যে মানটা পাওয়া যাবে, তুল্য রোধ যেটা পাওয়া যাবে সেটা সেই মান দিয়ে রিপ্লেস করে দিব, তারপরে আবার চেক করে দেখবো যে সরাসরি শ্রেণী বা সমান্তরাল কোথাও দেখা যাচ্ছে কিনা। স্যার 1 অ্যাম্পিয়ার আসছে। 1 অ্যাম্পিয়ার আসছে, আচ্ছা ঠিক আছে। আর কেউ করেছে, আর কেউ পেরেছে? পারে তো সবাই, করে না আর কি, আমরা যদি শিখে ফেলি এই জন্য আর একটু লুকায় রাখার। আচ্ছা আমি তাহলে দেখি একটু পারি কিনা, আমি একটু করি। এখানে দেখো আমাদের এই 2 এরা সমান্তরালে যুক্ত আছে, সরাসরি দেখা যাচ্ছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করব। আর 1 মনে হচ্ছে শ্রেণীতে যুক্ত, কিন্তু মাঝখানে আবার ঝামেলা আছে, তার মানে এরা শ্রেণীতে যুক্ত নাই, সরাসরি যুক্ত হইতে হবে। তাহলে 2 সমান্তরালে যুক্ত আছে, সরাসরি দেখা যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, 2 ওহম ও 2 ওহম
সমান্তরালে যুক্ত। এটুকু লিখে হিসাব শুরু করব, আমরা জানি লেখা না লেখা সমান্তরালে যুক্ত। তো সমান্তরালে যুক্ত হলে আমরা কি করতে হয় এটা জানি, আরপি বের করতে হবে। আরপি হচ্ছে 1/2 প্লাস 1/2 রোধের ইনভার্সের যোগফল, তারপর আবার ইনভার্স করে দিতে হবে। হাফ হাফ যোগ করলে হবে 1, 1 কে ইনভার্স করলে 1ই থাকে। এবার তাহলে কি করব আমরা, এই যে সার্কিটটা আমি নতুন করে ড্র করতেছি না, আমি এডিট করতেছি। তাহলে কি করব, নতুন যে সার্কিটটা আঁকবো ওইখানে এই যে যেটুকু হিসাব শেষ করছি আমরা ওইটুকু রিপ্লেস করে দেব একটা রোধ দিয়ে, কারণ আমরা তুল্য রোধ বের করে দিয়েছি। এবার আরপিটা কত হবে, আরপিটা হবে 1 ওহম। এবার কি সময় কি প্রেজেন্টের জন্য আসলো। এবার দেখো আমাদের তিনটা রোধ যে আছে বাকি, একটা স্টেপের পরে তিনটা রোধই কিভাবে আছে, শ্রেণীতে যুক্ত, একটার পর একটা। 1 ওহম শেষ হইলে এই আরপি শুরু হয়েছে, আরপি শুরু হইলে 1 ওহম শুরু হয়েছে, তাহলে তিনটাই শ্রেণীতে যুক্ত। তিনটাই যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য রোধ বের করা খুবই ইজি। আমরা ভাষা একটু লিখবো, না হইলে মানে এখানে সার্কিটের ক্ষেত্রে ভাষা না লিখলে অসম্পূর্ণ হয়ে যায় আর কি। তাহলে এখন যে সিচুয়েশন, এখানে 1 ওহম আরপি এবং 1 ওহম শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। এখন শ্রেণীতে যুক্ত আছে, তাহলে এর তুল্য রোধ নির্ণয় করতে হবে আমাদের। তুল্য রোধ যদি নির্ণয় করি তাহলে সবগুলোর যোগফল 1 প্লাস আরপি প্লাস 1 সমান 3 ওহম পেয়ে গেলাম। তার মানে এই সার্কিটটাকে আমি একটা রোধ দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, একটা রোধ দিয়ে রিপ্লেস করে দিই, একদম পুরা সার্কিটটাকে একটা রোধ দিয়ে রিপ্লেস করে দিব। আমি এটুকু আর ড্র করলাম না, এটা হচ্ছে যে রোধ দিয়ে রিপ্লেস করবো সেটা হচ্ছে 3 ওহম। মানে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দেয়া ছিল ওই প্রশ্নটা তুল্য রোধ হচ্ছে, ওই সার্কিটের তুল্য রোধ হচ্ছে, পুরা সার্কিটের তুল্য রোধ হচ্ছে 3 ওহম। আর আমাদের টার্গেট ছিল আমাদের সার্কিটের মধ্যে একটা রোধ থাকবে, তাহলে আমরা কারেন্টটা নির্ণয় করতে পারবো। একটা রোধ যখন থাকবে তখন কারেন্ট নির্ণয় করতে পারবো। এখন এটা ওই পর্যন্ত আমরা চলে গেছি, একটা রোধ আছে আর একটা বিভব পার্থক্য আছে। এবার কারেন্ট নির্ণয় করা খুবই সহজ, আমরা জানি I = E/R। এখানে আর মানে RS, মানে তুল্য রোধ আর কি, যেটা হয় RS না লিখলে চলবে, শুধু আর লিখলে হবে। তা আমাদের দেয়া আছে E3, RS আমরা বের করছি 3, তাহলে কারেন্টের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা, আচ্ছা আগের সার্কিটটাকে কিভাবে বর্তমানে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, এটা আমি তোমাদেরকে শেয়ার করি। এটাও পাশে লিখে রাখো, হ্যাঁ, যে বর্তমানে কিভাবে সার্কিটগুলো দিচ্ছে। বর্তমানে সার্কিটগুলোকে এইভাবে দিচ্ছে, সার্কিট এইভাবে দিচ্ছে, কিন্তু এখানে একটা চাবি দিয়ে দিচ্ছে। চাবি, চাবি বলতে এখানে একটা সুইচ, চাবি মানে হচ্ছে সুইচ, তাই না? আমরা জানি কে দিয়ে সুইচ বোঝানো হয়, কে দিয়ে সুইচ বোঝানো হয়। তো চাবি বা সুইচ যখন খোলা অবস্থায়, খোলা আছে মানে ওপেন আছে, অফ, এই সার্কিটটা অফ অবস্থায় আছে, তাহলে এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, কোনোভাবেই কারেন্ট যাবে না। কারণ হচ্ছে সার্কিট কমপ্লিট করতে হবে, বর্তনীর সংজ্ঞায় হচ্ছে পূর্ণ পথ হইতে হবে, অপূর্ণ হইলে মাঝখানে ফাঁকা থাকলে হবে না। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে যখন এই চাবিটা অফ আছে, সুইচটা যখন অফ আছে, সুইচটা যখন অফ আছে তখন তাহলে এই নিচের অংশটুকু কিন্তু ইনঅ্যাক্টিভ। আমাদের সার্কিটের মধ্যে শুধু 5 ওহম আর 5 ওহম এরা কিন্তু অ্যাক্টিভ, অন্যরা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকার পরেও ওর ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাবে না, তাহলে ওটা আমাদের হিসাবের মধ্যে আসবে না, বাধার পরিমাণ যোগ হবে না, ওই বাধাটা আমাদের সার্কিটে কোনো প্রভাব ফেলবে না। এটা যদি 10 ভোল্ট হয় তাহলে আমাদের সার্কিট দেখা যাচ্ছে এরকম, কিন্তু বাস্তবে এইটুকু অংশ বাদ, এইটুকু অংশ সার্কিট থেকে আউট হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, কাজ করতেছে না। হ্যাঁ নেহা কিছু বলবা? বলবো না, তাহলে আমাদের সার্কিট আরো সহজ হয়ে যাচ্ছে। তো এখন যদি বলে যে কে বন্ধ থাকা অবস্থায় সার্কিটের মধ্যে প্রবাহ মাত্রা কত,
তো এখানে শ্রেণীতে যুক্ত আছে 10 আর এখানে 10 ভোল্ট, তাহলে I ইকুয়াল টু E বাই RS। RS এর মান জানি আমরা 10, 10 ডিভাইডেড বাই 10 সমান 1 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। এখন যদি এখানে 10 অন অবস্থায় আবার বের করতে বলতো, তাহলে আগের যে প্রবলেমটা সলভ করছিলাম সেভাবে সলভ করতে হতো। নতুন প্রশ্নগুলো এরকম আর কি, তুমি সুইচগুলো চিনো কিনা এই সম্পর্কে আলোচনা, আর কিছু না। ওকে, তাহলে তোমাদেরকে আরেকটা সার্কিট দেই, এই সার্কিটটা দেখি সলভ করতে পারো কিনা। এটা আমাদের ঢাকা বোর্ডে আসছিল, স্যার আমাকে বইটা দিয়ে গেল, তাহলে বইটাকে কাজে লাগাই। তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্নটা আসছিল, প্রশ্নটা অন্যরকম আসছিল, সেটা আমরা এখনো শিখি নাই, আরো কিছু ডাটা আমাদের কাছে চাইছে, যেটুকু আমরা নির্ণয় করতে পারি ওইটুকু আমরা এখন শিখে ফেলি। প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড 2018। আচ্ছা 18টা বের না করে 18 প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না। প্রশ্নটা অনেক সুন্দর ছিল। ইয়েস, পেয়েছি। 18 প্রশ্নটা এরকম ছিল, দুইটা সার্কিট দেওয়া ছিল। সার্কিটের মধ্যে প্রথম সার্কিটে 4টা রোধ, দুইটা দুইটা করে শ্রেণী, তারপরে একটা সমান্তরালে যুক্ত করা ছিল। একটা হচ্ছে 2 ওহম, আচ্ছা ওহমটা না লিখি, তুমি বুঝে নাও এটা ওহম। আর একটা হচ্ছে 5 3, এটা হচ্ছে 12 ভোল্ট। এটা হচ্ছে ফিগার 1, মানে চিত্র 1, এরকম ইংরেজিতে ফিগার লিখছিল, ফিগার মানে চিত্র। আর দ্বিতীয় আরেকটা সার্কিট দিয়েছিল, আচ্ছা তোমাদের মনে হয় চ্যাটটা অন আছে আজকে, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তো আজকে চ্যাটে। এটা হচ্ছে ফিগার 2, দুটা সার্কিট দেয়া আছে। বলছিল, হ্যাঁ বলো। স্যার চ্যাট তো ডিসেবল করা আছে? আচ্ছা আমি আজকে ইনেবল করে দিচ্ছি। ওকে, এখন ইনেবল করা আছে। আচ্ছা আমাদের দুইটা সার্কিট দেয়া ছিল, এটা ঢাকা বোর্ড 2018 এর প্রশ্ন, সকল বোর্ড আসলে অ্যাকচুয়ালি সকল বোর্ড 2018 এর প্রশ্ন। একটা প্রশ্ন হয়েছিল, প্রথম সার্কিটে ছিল 4টা রোধ, 2 6 5 3, 2 আর 6 শ্রেণীতে, 5 আর 3 শ্রেণীতে, আবার এদের ফলাফল সমান্তরালে যুক্ত ছিল। দ্বিতীয় যে সার্কিটটা, এখানে 3টা রোধ, একটা হচ্ছে 1, এর সাথে 2টা রোধ সমান্তরালে যুক্ত ছিল। একটা রোধের মান অজানা ছিল, একটা রোধের মান অজানা ছিল। ওকে, প্রথম প্রশ্ন ছিল, প্রথম চিত্রে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ফিগার 1 এ প্রবাহ মাত্রা কত, আই এর মান কত, আই ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটা খুবই সহজ ছিল। দ্বিতীয় প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দ্বিতীয় চিত্রে ফিগার 2 তে আর এর মান, এই আর এর মান কত হলে
আর এর মানটা তুমি স্বাধীনভাবে দিতে পারবা। আর এর মান কত হলে কারেন্টের মান, দ্বিতীয় চিত্রে প্রবাহ মাত্রার মান প্রথম চিত্রের প্রবাহ মাত্রার দ্বিগুণ হবে। মনে করো এখানে যদি হয় এ অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার বানাইতে হবে। আমরা তাই দ্বিতীয় চিত্রে কারেন্টের মান 2 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমাদের এই যে আরটা আছে যেটা অজানা, এটা কত হইতে হবে? এটা স্যার একটু আরেকবার বলবেন, শোনা যায়নি। আমাদের প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা ছিল যে প্রথম চিত্রে প্রবাহ মাত্রার মান কত নির্ণয় করো। তো সবকিছু মান দেয়া আছে, সেটা বের করতে পারবা খুব ইজিলি। এখানে শ্রেণীতে যুক্ত আছে, এখানে শ্রেণীতে যুক্ত আছে, আবার এরা পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে, খুব ইজিলি মান বের করে ফেলতে পারবা। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যে প্রশ্নটা, এটা বলছে যে আমাদের দ্বিতীয় চিত্রে একটা রোধের মান অজানা আছে, আমরা জানি না, স্বাধীন। এই আর এর মান কত হলে, এই আর এর মানটা কত হলে আমাদের এই সার্কিটের প্রবাহ মাত্রা, মানে দ্বিতীয় সার্কিটের প্রবাহ মাত্রা প্রথম সার্কিটের প্রবাহ মাত্রার ডাবল হবে। আমরা তো প্রথম সার্কিটের প্রবাহ মাত্রা পেয়ে যাব, মনে করো 2 অ্যাম্পিয়ার পেলাম, তাহলে দ্বিতীয় সার্কিটে 4 অ্যাম্পিয়ারের জন্য কাজ করতে হবে। এখানে যদি 2 অ্যাম্পিয়ার পাই, আমি জানি না কত, তাহলে এখানে 4 অ্যাম্পিয়ারের জন্য কাজ করতে হবে। এটাই আমাদেরকে বলছে। 4 অ্যাম্পিয়ারের জন্য যদি কাজ করি, তাহলে আমরা ওই আর এর মানটা বের করতে পারবো। তোমরা মনে হয় চেষ্টা করলে পেরে যাবা। আমি তোমাদের একটু হিন্টস দেই। তারপরেও প্রথমটা তো খুব সহজে বের করে ফেলতে পারবা, ওইটা আর কিছু বললাম না। দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের তুল্য রোধ কত হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে তুল্য রোধ হবে, এখানে আছে আর, নিচে আছে 2, আর আর 2 এর সমান্তরাল সমবায় করলে তুল্য রোধ হবে 1/r প্লাস 1/2 এর ইনভার্স, তাই না? তাহলে কত হবে? 2r ডিভাইডেড বাই r প্লাস 2। এটা হচ্ছে এই রোধের তুল্য রোধ। ওকে, তাহলে এটুকু শেষ হয়ে গেল, এই রোধের তুল্য রোধ পেয়ে গেলাম আমরা। আর সামনে ছিল আর 1 ওহম। এবার আরপি পেয়ে গেছি আমরা 2r ডিভাইডেড বাই r প্লাস 2, আর এখানে 1 ওহম। এই সার্কিটের এখানে 12 ভোল্ট দেয়া আছে। ওকে, তাহলে এখন আমাদের এই সার্কিটের সলভ করা খুবই সহজ, কারণ দুইটা রোধই আছে শ্রেণীতে যুক্ত, দুইটা রোধই আছে শ্রেণীতে যুক্ত। তাহলে এই সার্কিটের তুল্য রোধ কত হবে? RS = 1 প্লাস RP। তো 1 তো আমরা জানি, RP হচ্ছে 2r ডিভাইডেড বাই r প্লাস 2। এটা যদি যোগ করি আমরা, তাহলে r প্লাস 2, আর উপরে হবে 3r প্লাস 3, তাই না? 3r প্লাস 3। ওকে, তাহলে এই সার্কিটের তুল্য রোধ আমরা পেয়ে গেছি। এই সার্কিটের তুল্য রোধ পেয়ে গেলে কারেন্টও পেয়ে গেলাম, তাহলে আমরা কারেন্টও পেয়ে গেছে যাবো। মনে করো এই কারেন্টটা আই প্রাইম ধরলাম, তা আই প্রাইম তাহলে কত হবে? 12 ডিভাইডেড বাই এই রোধটা আরএস টা। এই যে মানটা পাইলাম, আর ফিগার 1 থেকে মানটা পাবো, ওইটা সমান কি বসাবো? মনে করো ফিগার 1 এ পাইছিলাম 2 অ্যাম্পিয়ার, ফিগার 1 এ পাইছিলাম 2 অ্যাম্পিয়ার, তাহলে আই প্রাইমের মান কত হবে? আই প্রাইম হবে 2 × 2 অ্যাম্পিয়ার, মানে 4 অ্যাম্পিয়ার। এবার এই যে আই প্রাইমটা পাইলাম, এই আই প্রাইমটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আই প্রাইমটা যখন 4 অ্যাম্পিয়ার হবে, আই প্রাইম ধরো 4 অ্যাম্পিয়ার আমি ধরছি, কিন্তু আমি কিন্তু জানি না কত ছিল, 12/RS। যে 12/RS হবে 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। এবার দেখো এই সমীকরণে আর ছাড়া আর সবকিছুই জানা। এখানে 3r ডিভাইডেড বাই 3r প্লাস 3 ডিভাইডেড বাই r প্লাস 2, r প্লাস 2। এই সমীকরণে শুধুমাত্র, সরি এটা 4 অ্যাম্পিয়ার, 4, শুধুমাত্র আর ছাড়া সবকিছু জানা। তো এই সমীকরণ থেকে আর এর মান বের করে ফেললেই আমরা যে মানটা চাচ্ছি সেটা পাওয়া যাবে। মনে হয় তোমরা পারবা, সমীকরণ নিয়ে কাজ শুরু করলেই আর এর মানটা বের হয়ে আসবে। ওকে, সবাই তো অ্যাটেন্ডেন্স দিল না, কে দেয় নাই? সে কিন্তু অ্যাবসেন্ট। আমি একটু চেক করি তো কে কে দিল না। আচ্ছা, প্রথমে দিয়েছে হচ্ছে
প্রথমে দিয়েছে প্রভা, প্রজ্ঞা, নৌসিন, জান্নাত, নাবিলা, প্রমি, সুমাইয়া, নেহা, কাদি, আরিশা, ইসরাত জাহান আর হচ্ছে সুমাইয়া চৌধুরী। আর তো কয়েকজন আছে, এখনো তো আছে, ওরা তো দিচ্ছে না। কে কে আছে দেখি তো, অ্যাটেন্ডেন্স দিচ্ছে না যে, চলে গেছে। জান্নাতারা, কাজী আরিশা, নারিফা, নাবিলা, নওশিন, নীরা। নীরা কি দিয়েছে? নীরা দিয়েছে মনে হয়। শাইলা, শাইলা দেয় নাই কেন? আচ্ছা আমি একবার অ্যাটেন্ডেন্স নেই 1 মিনিটের মধ্যে, এরা মনে হয় দিতে পারতেছে না। 1 আছে, 2 আছে, 5 নাই, 6, 7, 9, 9 এর পরে 12, 15, 28, 21, 34, 32। ওকে ঠিক আছে, তোমরা আর এর মানটা বের করা শিখো।